ওকে ডান, স্টার্ট করি আমরা। হ্যাঁ এই কথা কম। প্রতিসাম্যতা লিখছো সবাই? কিরে ব্ল্যাক কালার পেন গুলো কই? এখানে প্যাড ছিল না? হয়েছে লেখা? এটা লেখা হলে আবার রুমে যায় না। লিখো প্রতিসাম্য বলতে, ফার্স্টে লিখো প্রতিসাম্য বলতে প্রাণীদেহের, খাতা খুলতে বললাম না আমি এতক্ষণ। প্রতিসাম্য বলতে প্রাণীদেহের বোর্ড কতটুকু এটা পাওয়া যায়? আরেকটু কর্নারে, আরে এদিকে তাহলে দুইটা তেলে চাই। টপিক হচ্ছে প্রতিসাম্য। প্রতিসাম্যতা পরীক্ষার মধ্যে আসে। ওকে, এখানে যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে কি বললাম, প্রতিসাম্য বলতে কোনো কথা বলবা না। হ্যাঁ, প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের বরাবর দুই পাশে সদৃশ বা সমান। আবার বলতেছি, প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের বরাবর দুই পাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অঙ্গের অবস্থানকে বোঝায়। প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের বরাবর দুই পাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের বা অঙ্গের অবস্থানকে বোঝায়। শুনো, তুমি আসতে পারলে আমি এক্সট্রা ক্লাস করাবো। আমি এখন শুক্র শনিবার বারে আদার্স যেতে আমার কোনো বেস্টেস নাই। হাইড্রা পর্যন্ত কবে? হাইড্রা পড়ানো পসিবল নয়, এক্ষেত্রে একটু কনসিডার করতে হবে। আমি বলি আমাদের বেসিক টার্গেট হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল অ্যান্ড টেস্ট, এগুলা দিয়ে আমাকে বেশি মানে এগুলার দায়িত্ব কমপ্লিটলি আমি নিব, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমি চেষ্টা করবো দিতে। যেমন এই যে কয়দিন আগে অনেকে ডিএনএ আরএনএ ছিল, আমি কিন্তু 2 দিন করে ক্লাস নিয়ে মোটামুটি ম্যানেজ করছি। তোমাদেরগুলো আমাকে জানালে আমি ম্যানেজ করবো। লাইক হাইড্রা যখন দিছো, হাইড্রাটা আসলে হাইড্রা পর্যন্ত যাওয়াটা খুব টাফ হয়ে যাবে, এটা আসলে একটু এক্সট্রিম হয়ে যায়, কারণ 2 মাসের মধ্যে দুটা। আমার মনে হয় তোমার হাইড্রা কি সিটি না, একটু ম্যানেজ করে নাও। আমি তোমাকে চেষ্টা করবো যে মিড টার্ম বলতে ফার্স্ট সেমিস্টার। আচ্ছা কবে? 3 তারিখ। আচ্ছা তুমি আমার সাথে আমাকে রাতে নক করে নাও, হ্যাঁ দেখি কি করা যায়। আচ্ছা এবার লিখো হচ্ছে বহি। আচ্ছা শুনো, এখন প্রতিসাম্যতাটা অ্যাকচুয়ালি কি? প্রতিসাম্যতাটা হচ্ছে তুমি তোমার বডি অর্গানকে, মানে যে কোনো প্রাণীর অঙ্গকে দুইটা ভাগে, মানে যে কোনো সাইড থেকে ধরো আমি যদি কঙ্কালটাকে এখন আনা পসিবল নয়, কঙ্কালটাকে যদি দুইটা ভাগে ভাগ করি, কঙ্কালটা যদি লাস্ট বেঞ্চে গিয়ে যে বসো। আদিব আচ্ছা থাক না, তুমি যাও, ব্যাগগুলা পারলে সামনে পাস করে দাও। এখানে বসো, আফিফা এখানে বসো, তোমাদের ব্যাগগুলো এখানে রাখ। হ্যাঁ 3 জনের বেঞ্চ দেবো। শোনো, যদি আমি কঙ্কালটাকে মাঝ বরাবর দুইটা ভাগে ভাগ করি, তাহলে কিন্তু একটা মানুষের শরীরের যে কোনো দুইটা ভাগে কিন্তু ভাগ হয়ে যায়। দ্যাট মিনস দেখো, আমি যদি মাঝ বরাবর টান দেই, তাহলে দেখো নাক 2 ভাগে হয় ভাগ, ফেস, চোখ, দাঁত, দেন হচ্ছে তোমার এই যে আমাদের যে বুকের যে স্টারনামটা, তারপর হচ্ছে 2 পা 2 হাত, সবগুলো কিন্তু 2 সাইডে ভাগ হচ্ছে। এটা কিন্তু ওয়ান টাইপস অফ প্রতিসাম্যতা। এখন প্রতিসাম্যতাটা মাথায় ঢুকাবা, প্রতিসাম্যতাটা করা হয় হচ্ছে তোমার বডির বহি অঙ্গ সংস্থানের উপর ভিত্তি করে, অন্ত অঙ্গ সংস্থান না। ভিতরের অর্গানের কি হইলো, নট এ বিগ ডিল। তুমি দেখবা বাহিরের পার্টগুলো সমান 2 ভাগে ভাগ হয়েছে কি না, তাহলে সেটাই হচ্ছে প্রতিসাম্যতা। কথা ক্লিয়ার? এখন প্রতিসাম্যতা থেকে ম্যাক্সিমাম টাইমে আসে হচ্ছে অবজেক্টিভ। হ্যাঁ, তো এখানে দেখো হচ্ছে প্রতিসাম্যতাটা, এবার লিখো হচ্ছে বহি অঙ্গ সংস্থানের উপর ভিত্তি করে প্রতিসাম্যতা 2 প্রকার। প্রতিসাম্যতা বহি অঙ্গ সংস্থানের উপর ভিত্তি করে হচ্ছে 1 2 3 4 5 প্রকার লিখো।
বহি অঙ্গ সংস্থানের উপর ভিত্তি করে প্রতিসাম্যতাতে 5 প্রকার। তোমরা লিখছো না কেন বাচ্চারা? এই যে তোমরা 3 জন 2 জন না, গ্রুপের নোট নাই তো। তুমি জাস্ট যদি এখন ধরো ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নোট করে না, এটা জেনেটিক্যাল, কিন্তু তাই বলে মিনিমাম কিছু লিখবে, যেমন একটু পরে যখন আমি এক্সাম্পলগুলো বলবো ওগুলো টুকে নিবা। ওকে, লিখো হচ্ছে বই অঙ্গ সংস্থানের উপর ভিত্তি করে, তুমি ডেফিনেশন লিখার মতো করে 2-3টা লাইন ফাঁকা রাখো আফিফা। বই অঙ্গ সংস্থায় ভিত্তি করে 5 প্রকার। নাম্বার 1 লিখো। নাম্বার 1 হচ্ছে গোলীয় প্রতিসাম্য। নাম্বার 1 লিখো হচ্ছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য। তুমি কালকে দুপুর 2:30টায় আবার ক্লাস করতে পারবা? এখানে যারা যারা আছো। কয়টা ক্লাস দিছে স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করা? আচ্ছা আচ্ছা, তাহলে করো। তাহলে আমি কালকে রেস্ট করবো। গোলীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্যটা লিখো। 1 নম্বরে লিখো হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এটা লিখো কেন্দ্র বরাবর সমান 2 ভাগে ভাগ করা যায়। গোলীয় প্রতিসাম্যর মধ্যে লিখো হচ্ছে কেন্দ্র বরাবর সমান 2 ভাগে ভাগ করা যায়। তোমরা আস্তে আস্তে তোমাদের পরীক্ষা আসতে সিলেবাস কমপ্লিটলি শেষ হয়ে আরও এক্সট্রা চ্যাপ্টারও অ্যাড হয়ে যাবে। চিন্তা করো, অলরেডি এক্সট্রা চ্যাপ্টার তো অ্যাড হয়েছে, বোটানি চ্যাপ্টার 2 শেষ হয়ে যাচ্ছে। দেখি তোমার রুটিন আমি 3 দিন আগে পাইছি। তুমি কালকে আসো পড়তে, তাহলে তোমার একা পড়তে হবে, তাহলে ক্লাস করতে হবে একা একা। যাওয়ার সময় আলাপ করতেছে, এখন অন দ্য রেকর্ড আছে। এখন হচ্ছে দেখো কেন্দ্র বরাবর সমান 2 ভাগে ভাগ করা যায়। এখন দেখো তাকাও, এই যে গোলীয় প্রতিসাম্যতা দেখো, দেখো এই যে এটা একটা বৃত্ত, তুমি এটা হচ্ছে কেন্দ্র, তুমি এই সাইড বরাবর যদি ভাগ করো, আমার কেন্দ্র বরাবর যায় নাই, ধরো এটা কেন্দ্র বরাবর যদি যায় তাও 2 ভাগে ভাগ হয়। আবার যদি হচ্ছে তুমি যদি এই কেন্দ্র বরাবর যাও, মাশরাফি যদি এই বরাবর যায় তাও কিন্তু 2 ভাগে ভাগ হয়। মানে একটা চিন্তা করবা ডিফারেন্ট কালার। আবার ধরো আমার ইচ্ছে হলে আমি এমনি নিলাম, তাও কিন্তু দেখো এই যে লালটাও কিন্তু বডিটাকে 2 ভাগে ভাগ করতেছে। মানে তুমি কেন্দ্র বরাবর যেদিক দিয়ে যাও না কেন সমান 2 ভাগে ভাগ হবে। এটাকে বলা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এখন গোলাকার যেসব প্রাণীগুলো আছে তুমি সেগুলোকে এটার আন্ডারে ফেলতে পারবে। এখন এটার এক্সাম্পল তোমাদের বইয়ের মধ্যে যা আছে, বইয়ের মধ্যে কয়েকটা পর্বের নাম আছে। হ্যাঁ, কয়েকটা পর্ব বলতে উপ পর্বের নাম আছে। এটা মনে রাখবো হচ্ছে আমরা এমনি ভোর হলো, হ্যাঁ, ভিতে হচ্ছে ভল বক্স, ভোর হলো। আটতে হচ্ছে রেডিওলারিয়া, হতে হচ্ছে হেলিওজোয়া। মনে রাখার উপায় তো বলে দিলাম বাবা, ঠিক আছে। ভোর হলোতে হচ্ছে ভল বক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। এই পর্বের প্রাণীগুলোর মধ্যে হচ্ছে আমরা, বা এই কয়টা প্রাণীর মধ্যে হচ্ছে আমরা গোলীয় প্রতিসাম্যতাটাকে পেয়ে থাকি। লাগে না যে তারা লাগে, কিন্তু তুমি এতটুকু মনে রাখতে পারলে কোয়াইট এনাফ। লিখো ভলবক্স গ্লোবেটর, কোনো সমস্যা নেই, কিন্তু আমি লিখি না, কারণ তুমি যদি আরো মনে রাখতে চাও আরো ভুলবা। ভলবক্স গ্লোবেটর, রেডিওলারিয়া, এটা হচ্ছে হেলিওজোয়া অবজেক্টিভে যদি আসে, ঠিক আছে। ভলবক্স গ্লোবেটর, আর এটা হচ্ছে রেডিওলারিয়া, এটা হচ্ছে হেলিওজোয়া। হ্যাঁ বলো। পৃথিবীতে কোনো জিনিসই সহজ না, সব জিনিসই কঠিন। কেউ যদি বলে সোজা তাহলে সে মিথ্যা কথা বলে। কঠিন জিনিসটাকে তোমাকে জয় করতে হবে, এবং সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু কথা হচ্ছে এটাই, এটা কঠিন যে কোনো জিনিসে জয় করা যায়। তুমি যদি আগে থেকে ভয় পেয়ে যাও তাহলে প্রবলেম। তুমি কখনোই মনে করবে না যে তুমি পারবে না, তোমার দ্বারা সবই সম্ভব। এটা লিখছো, এটা দেখো। তাইলে একটা গোল বরাবর যদি তুমি 2 ভাগে, মানে যে কোনো ভাগে ভাগ করো, তাইলে ভলবক্স গ্লোবেটর, রেডিওলারিয়া, হেলিওজোয়া। কথা ক্লিয়ার? দেন লিখো হচ্ছে অরীয় প্রতিসাম্য। ভলবক্স গ্লোবেটর একসাথে। দেন লিখো হচ্ছে আসতেছি অরীয় প্রতিসাম্যটা লিখো। অরীয় প্রতিসাম্যটা লিখো। একটু আর তাড়াতাড়ি করে ক্লাস করতে হবে। হ্যাঁ, না নোটের ছবিটা তুলে দেওয়া যাবে না। প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে, এটার জন্য টাকা পে করতে হবে। প্রাণীর দেহ, তুমি এক্সট্রা ক্লাসের বাইরে সুবিধা চাচ্ছ, এক্সট্রা যে কোনো জিনিস মানে টাকা। দেখো, প্রাণীর দেহকে
প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয়, যেহেতু লিখতেছো না সেহেতু সংখ্যাটা বলো, সুন্দর করে বলো। শোনো, আমি ম্যানেজার শিট বানাচ্ছি এই চ্যাপ্টারে, বুঝছে? এই বইটা বলছো কেন দিয়ে দাও, তোমাকে লিখতে বলিনি তো, আমি বলতে বলছি ওদেরকে লিখো। শোনো, সবাই চুপ। এই মেয়ের আজকে বেশি সাউন্ড করতেছো। প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, লিখো, প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, এই ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। আবারও বলছি, প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, এই ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। না লিখতে চাইলে কোনো সমস্যা নেই, বইতে ডেফিনেশনগুলো একটু অন্যভাবে আসে দাও, আমি বড় করে, হ্যাঁ চাইলে পড়তে পারবা, কিন্তু নোট করে পড়লে পরীক্ষার আগের দিন যখন নিজের নোটটা নিজে খুলবা মনে হবে যে আমি অনেক কিছু পড়ছি, তখন কনফিডেন্ট পাবা। আর যদি বায়োলজিতে প্রবলেমটা হবে, পরীক্ষার দিন বই নিয়ে বসবে যে এত পড়া, কনফিউশন লাগবে। আমি তো শিট করে দিচ্ছি কিছু চ্যাপ্টারে। আচ্ছা দেখো, এটা কেমনে সম্ভব? ধরো গলীয় অরীয় প্রতিসাম্যের একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে তোমার হাইড্রা। হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রা দেখতে কেমন, এই যে হাইড্রা দেখতে হচ্ছে এই রকম টাইপের। দেখো কেমন হাইড্রা দেখতে, এই যে। এখন তুমি যদি হাইড্রাকে এইভাবে ভাগ করো তাও কিন্তু বডির দুইটা ভাগে ভাগ হচ্ছে, কারণ ওর বডিতে পার্টস আছে হচ্ছে খালি দুইটা, একটা পেট আছে আর এই কর্ষিকা গুলো আছে। এখন তুমি যদি এটাকে এই বরাবর কাটো তাও কিন্তু তুমি সেম জিনিসগুলো কিন্তু পাবা। দো বডিটা একটু এখানে 3 ভাগ হয়, ধরো এখানে 3 ভাগ হচ্ছে, এখানে 1 ভাগ হচ্ছে, তাও কিন্তু তুমি বডির পার্টসগুলো কিন্তু পাচ্ছ। ওর বডির পার্টস বলতে ওর পেটটা আর এই কর্ষিকাগুলো, তুমি যদি এই বরাবরও কাটো তাও কিন্তু এই কর্ষিকার অংশগুলো কিন্তু পাবা, আবার এই বরাবরও কাটো তাও কিন্তু কর্ষিকার অংশগুলাই পাবা। প্রতিসাম্যতাটা কখনোই ক্লিয়ারলি বোঝানো সম্ভব হয় না। হ্যাঁ ঠিক আছে, তারপর আমি চেষ্টা করতেছি বুঝাই দেওয়া। তাহলে দেখো 2-এর অধিক সংখ্যক, মানে তুমি যদি ভাগ করো, যেভাবেই ভাগ করো না কেন 2 ভাগের বেশি, দেখো এই যে দেখো, এই যে এটা হচ্ছে 2 ভাগ, আবার যদি তুমি এমনে কাটো তাহলে কিন্তু 2 ভাগের বেশি পার্ট কিন্তু আসতেছে, বাট বাহিরের থেকে অঙ্গাণুগুলো কিন্তু তুমি পাচ্ছ, কোনোগুলো কিন্তু মিস হচ্ছে না। ওর বাহিরের অঙ্গ বলতে ওর হচ্ছে তোমার এই যে বডিটা, পেটটা আর আর হচ্ছে কর্ষিকা। হ্যাঁ, আবার যদি তুমি দেখো আরো যদি তুমি এই পাশে দাও তাও কিন্তু সেম জিনিসটাই কিন্তু আসবে। এটার নাম হচ্ছে অরীয়। দেখতে থাকো, তোমাকে যখন দ্বিঅরীয় পঞ্চঅরীয় পড়াবো তখন তুমি এটার ব্যাপারে আরেকটু ক্লিয়ার আইডিয়া পাবা। দাঁড়াও বলতেছি, ডেফিনেশনে কি লেখা আছে, তুমি যখন ভাগ করবা 2-এর অধিক সংখ্যক, মানে তুমি যদি একটা ভাগ করো তাও তুমি তার বডির প্রত্যেকটা পার্ট পাবা, আরেকটাও যদি দাও তাও কিন্তু বডির প্রত্যেকটা পার্টই তোমার আসবে। এই কারণে বলছি 2-এর বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়। এই যে দেখো, আবার দেখো, এই যে আবার এই যে দেখো কর্ষিকা, তুমি যখন এইভাবে করে কাটলা হাইড্রার পেটকে 2 ভাগে ভাগ করতে পারলা, আবার কর্ষিকাগুলো কিন্তু 2 ভাগে ভাগ হয়েছে। আবার তুমি যদি এখন আরেকটা হাইড্রা একে যদি তুমি একটু কর্নার দিয়ে দাও, একটু অন্য সাইড দিয়ে করো, তাও কিন্তু তার বডিটাকে 2টা ভাগে ভাগ করতে পারবা। মানে তুমি যেদিক দিয়ে দাগ টানো না কেন বডিটা 2-এর বেশি সংখ্যক, এই যে দেখো 2-এর বেশি সংখ্যক যুক্তি হচ্ছে 2টা, একটা হচ্ছে দেখো এখানে কিন্তু বডি কিন্তু 50-50, তাই না? কিন্তু এখানে দেখো, এখানে এই পাশে 75%, এই পাশে হচ্ছে 25%, তার মানে 2-এর বেশি সংখ্যক অংশে ভাগ হচ্ছে। তুমি যেদিক দিয়ে দাগ টানো না কেন বডিটাকে ভাগ করতে পারবা লম্বাভাবে, কিন্তু কোনোভাবে অনুপ্রস্থভাবে কাটলে কিন্তু আবার বডি পার্ট হবে না। তুমি যদি এই হাইড্রাটাকে অনুপ্রস্থভাবে কাটো তাহলে কি তার কর্ষিকাগুলো কি আসবে? দিস ইজ রং। বাট তুমি মাছ বরাবর, লম্ব বরাবর যেভাবেই কাটো না কেন 2-এর বেশি সংখ্যক অংশে ভাগ করতে পারবে, প্রত্যেকটা পাশ পাবে। আবার দেখো, তুমি যদি যদি এই মানুষটাকে যদি মাছ বরাবর না কেটে তুমি যদি সাইড দিয়ে কাটো
হবে, বাট একে কিন্তু তুমি পারবা। হাইড্রা দিয়েই অরিও প্রতিসাম্যতাটা বোঝা যায়। তুমি যেভাবেই কাটো 2-এর বেশি সংখ্যক অংশে ভাগ করতে পারবা। এটার এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পলটা লেখো, এক্সাম্পল হচ্ছে হাই জেসি। হাই জেসিতে হচ্ছে হাইড্রা, হাইড্রা জেলিফিশ, আর এটা হচ্ছে সি অ্যানিমন, সি অ্যানিমন। হাইড্রা জেলিফিশ, আর এটা হচ্ছে কি সি অ্যানিমন। দেখতে থাকো, দিওরিওটা বুঝলে এটা একটু ইজি লাগবে। হাইড্রা জেলিফিশ সি অ্যানিমন। দেখো অরিওটা হচ্ছে তুমি যেভাবেই ভাগ করো না কেন 2-এর বেশি সংখ্যক অংশে ভাগ হবে। তোমরা যেটা মনে রাখবা, সিম্পল কথা ভাই, যদি কখনো পরীক্ষার মধ্যে আসে যে হাইড্রা কোন প্রতিসম্যতার আন্ডারে অরিও, কারণ তোমাদের বইতে কিন্তু হাইড্রা পড়তে হবে, ইন্ডিভিজুয়াল একটা চ্যাপ্টার আছে, দেন জেলিফিশ আর সি অ্যানিমন। এর বাইরে যে এক্সাম্পল নাই যে তা না, ডিফারেন্ট ভিতরে ডিফারেন্ট টাইপের এক্সাম্পল দেওয়া আছে, এত বেশি মেমোরাইজ করতে পারবা না স্বাভাবিকভাবে। অ্যাটলিস্ট হাই জেসিটা মনে রাখো, কপালে যদি আসে তাহলে তুমি বাকিটা মিলে যাবে, আর না মিললে কিছু করার নেই, 2টা অবজেক্টিভ ছুটবে। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? সি অ্যানিমন এটা সামুদ্রিক একটা প্রাণী, নেটে সার্চ দিবা সি অ্যানিমন লিখে। এটাকে জাস্ট আমরা যে ইনফরমেশনটা পাই সেটা হচ্ছে সি মানে হচ্ছে সমুদ্র, অ্যানিমন মানে হচ্ছে একটা তোমার হচ্ছে সামুদ্রিক প্রাণী, ওইটা হচ্ছে এই প্রতিসাম্য অরিও প্রতিসাম্যতা আন্ডারে পড়ে। ঠিক আছে, দেখতে থাকো হচ্ছে এরপর যে জিনিসটা তো লিখবা, এটা হচ্ছে দ্বি অরিও প্রতিসাম্য। দ্বি অরিও, এটা লিখো, দ্বি অরিও আগে লিখো। লিখো, প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা, প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা, প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা, প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা একজোড়া হয়, প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা একজোড়া হয়, সবগুলোই বইতে আসছে, একটি কিংবা একজোড়া হয়, তখন অনুদৈর্ঘ্য বরাবর একবার, তখন অনুদৈর্ঘ্য বরাবর একবার এবং অনুপ্রস্থ বরাবর আরেকবার কাটলে, এবং অনুপ্রস্থ বরাবর আরেকবার কাটলে অঙ্গগুলো পরস্পর সমকোণে কাটা যায়। অঙ্গগুলো পরস্পর সমকোণে কাটা যায়। আবারও বলতেছি, দেখো, প্রাণীদেহের যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা একজোড়া হয়, তখন অনুদৈর্ঘ্য বরাবর একবার এবং অনুপ্রস্থ বরাবর একবার কাটলে অঙ্গগুলো পরস্পর সমকোণে কাটা যায়। সমকোণ 90 ডিগ্রি, অঙ্গগুলো পরস্পর সমকোণে কাটা যায়, অঙ্গগুলো পরস্পর সমকোণে কাটা যায় এবং সমান 4টি অংশে ভাগ হয়, এবং সমান 4টি অংশে ভাগ হয়। একে দ্বিঅরীয় প্রতিসাম্য বলে। একে দ্বিঅরীয় প্রতিসাম্য বলে। পরস্পর কি বলেছে এটা? পরস্পর সমকোণে কাটা যায় এবং 4টি অংশে ভাগ হয়। এই লিখতেছ না, কথা বলবো না, চুপচাপ থাকো। 4টা অংশে ভাগ হয়। এখন এই যে দেখো, এটা হচ্ছে তোমার বইয়ের মধ্যে অবশ্যই একটা এক্সাম্পল আছে সুন্দর। ধরো একটা যে কোনো একটা প্রাণী, দ্বিঅরীয় প্রতিসাম্যের এক্সাম্পল হচ্ছে টিনোফোরা, এটা হচ্ছে টিনোফোরা, আর এটা হচ্ছে সিলোফোরা, সিলোপ্ল্যানা। শুনো আমি বলি, একটা প্রাণী দেখো, এই যে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, ওদের হচ্ছে এরকম করে বিভিন্ন বডি পার্টস থাকে, হ্যাঁ, ডিফারেন্ট টাইপের। এটা এক্সাম্পল দিলাম। ধরো তুমি ওটাকে একবার এমনি কাটলা, হ্যাঁ, এটা কি অনুদৈর্ঘ্য,
আবার হচ্ছে দেখো অনুপ্রস্থ, এখানের মধ্যে কিন্তু এই যে এই পার্টগুলো কিন্তু আসবে। হ্যাঁ, এই যে কাটার পরে তুমি দেখো ওর বডিটা কিন্তু 4টা ভাগে ভাগ হয়েছে, এবং দেখো প্রত্যেকটা কি যে 90 ডিগ্রি। আবার এমনি যাও, এটাও কি, এটাও কি, সবগুলো কিন্তু দেখো দ্বিঅরীয় প্রতিসাম্যের কন্ডিশন হচ্ছে দুইবার কাটার পরে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। প্রতিটা ভাগ হচ্ছে একটা 90। এখন কেউ যদি বলে যে এটা তো 360 ডিগ্রি হয়েছে, সবসময় 360 ডিগ্রি পাওয়া যায় না, কিন্তু প্রতিটা ক্ষেত্রে তুমি চিন্তা করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা পাবা। এবং বডিটা সমান 4টা ভাগে ভাগ হয়েছে। এবং দেখো ওর যে বডির অঙ্গগুলো, ধরো এদিকে হচ্ছে মনে করো কিছু ডানা আছে, আবার ধরো হচ্ছে কিছু পাখনা আছে, সবগুলো কিন্তু তুমি প্রত্যেকটা পার্টের মধ্যেই যে কোনো একটা পার্টের মধ্যে কিন্তু অঙ্গগুলো পাবা সমানভাবে। তাহলে দ্বিঅরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর একবার কাটবা, অনুপ্রস্থ বরাবর একবার কাটবা, কাটলে প্রত্যেকটা অঙ্গ সমান 4 ভাগে ভাগ হবে এবং সমকোণে ভাগ করা থাকবে। সেগুলাকে বলা হয় হচ্ছে তোমার দ্বিঅরীয় প্রতিসাম্য। এক্সাম্পল হচ্ছে দুটো গ্রুপের নাম আছে, একটা হচ্ছে টিনোফোরা, এক্সাম্পল হচ্ছে টিনোফোরা, আর একটা হচ্ছে সিলোপ্লেনা, বানানটা হচ্ছে সিলোপ্লেনা। এটাই জাস্ট বলবে নিচের কোন পর্ব বা কোন উপপর্বের প্রাণীগুলো হচ্ছে তোমার দ্বিঅরীয় আন্ডারে পড়ে। তাহলে দেখো অরীয়টা হচ্ছে তুমি একবার দুইবার কাটবা, কিন্তু দুইবারই হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য ভাবে। আর দ্বিঅরীয় হচ্ছে একবার কাটলা, আরেকবার কাটলা, ফলে যে প্রাণীর যে বডিটা থাকবে সেটা সমান 4টা সমকোণে ভাগ হবে। ক্লিয়ার? সমান 4টা সমকোণে ভাগ হবে, সেটাকে বলা হচ্ছে সিলোপ্লেনা, এটা হচ্ছে টিনোফোরা। এটা হচ্ছে টিনোফোরা। ওকে, তাহলে দেখো প্রথমে দেখো যেটা পড়বা, গোলিওর এক্সাম্পল হচ্ছে ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। অরিও হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। এক্সাম্পলগুলো জাস্ট। এরপর হচ্ছে দ্বিঅরীয় হচ্ছে দুইটা পর্বের নাম দিয়ে আছে, সিলোফোরা, সিলোপ্লেনা, এটা হচ্ছে টিনোফোরা। টিনোফোরার সিটা হচ্ছে উজ্জ্ব থাকে। ক্লিয়ার? এবার হচ্ছে লিখো পঞ্চ অরীয়। ডেফিনেশন নিয়ে আমি প্রয়োজনে আবার অন্য ক্লাসে আলাপ করবো। যদি কারো কোনো সমস্যা থাকে বাসায় পড়, আমি জানি এটার মধ্যে সমস্যা থাকবেই, তোমার মন মতো বোঝানো সম্ভব না, এটা আমি আগেই কিন্তু সারেন্ডার করে নিয়েছি। হ্যাঁ, তো এরপরও আমি চেষ্টা করব যদি সময় নিয়ে বোঝো বা নিজে বোঝার ট্রাই করো, হয়তো কিছুটা হলেও হতে পারে। এবার লিখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের সংজ্ঞাটা তোমরা বই থেকে তুলে নাও দ্রুত। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের সংজ্ঞাটা বই থেকে তুলে নাও। বই যদি একজনেরটা দেখে একজনে টাইপ করে ফেলো দ্রুত, অথবা এখনই তুলো প্রতিসাম্যতার ফুল নোট। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার ডেফিনেশনটা বই থেকে তুলো। দেখো এটার ডেফিনেশনটা কি দেওয়া আছে। দ্বিপার্শ্বীয়টা যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর একবার ডানে আরেকবার বাম পাশে, এটার নাম হচ্ছে স্যাজাইটাল তল। এই দেখো জাস্ট শুনো, দ্বিপার্শ্বীয়টা হচ্ছে তুমি জাস্ট মাছ বরাবর কাটবা, কাটলে বডির বাম সাইড এবং ডান সাইড দুইটা ভাগে ভাগ হবে, এটাকেই বলা হয়েছে দ্বিপার্শ্বীয়। সমান একদম ইজি, এটা সবচাইতে ইজি। গোলীয় আর দ্বিপার্শ্বীয় সবচেয়ে ইজিলি ক্যাপচার করা যায়, বাট অরীয় দ্বিপার্শ্বীয় একটু অন্যরকম। বাট তোমার টার্গেট হচ্ছে এক্সাম্পল মেমোরাইজ করা। সংজ্ঞা দিয়ে তোমাকে কখনো কেউ পেঁচাবে না, বা কেউ কখনো বলবে না যে আমার তুমি বুঝাও। হ্যাঁ, তুমি যখন টিচার হবা তখন তুমি ওইভাবে স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। এখন তো এই যে দেখো সমানভাবে ভাগ করছো, বডি ডান সাইড, বডি বাম সাইড, সিম্পল সোজাকে। তুমি দেখো নাক বলো, চোখ বলো, দাঁত বলো, বুক বলো, পেট বলো, দেন হাত পা বলো, জাস্ট হিপ বোন বলো, দেখছো মিড পয়েন্ট বরাবর দুই ভাগে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখো এটা আমি কি বলছি, দেখো ভিতরের হার্ট, লাংস, পাকস্থলী, ক্ষুদ্রান্তগুলো নিয়ে চিন্তা আছে আমাদের নাই, কারণ আমি আগেই বলছি এটা হচ্ছে শুধুমাত্র বহি অঙ্গ সংস্থানের উপর ডিপেন্ড করে আমি চিন্তা করব। ক্লিয়ার? তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে হোমোসেপিয়েন্স, আর একটা মানে প্রজাপতি দিয়েছে। চিন্তা করো প্রজাপতি, এই প্রজাপতি দেখতে কেমন, এটা নিয়ে ঘুরতেছি কেন আমি। দেখো প্রজাপতি হচ্ছে এই যে এরকম না, ডানা টানা থাকে এই যে, তাই না? এই যে প্রজাপতি তুমি কাটলে সমান দুই ভাগে ভাগ হবে। ক্লিয়ার? ছবি আঁকার সময় নেই রে বাপ। ওকে, ফড়িংই তো বললাম, প্রজাপতি তো বললাম আমি। এক্সাম্পল লিখো প্রজাপতি আর হচ্ছে মানুষ। মানুষের সায়েন্টিফিক নেম কি? প্রজাপতি সায়েন্টিফিক নেমটাও টাইপ লিখে ফেলো। প্রজাপতির বইতেই আসছে, বই থেকে একটু দেখে লিখো। তোমরা লিখছো বোরোলো আর হাইজেসি, এতটুকুই এনাফ। হ্যাঁ, এক্সাম্পলটাই শোনো, কম পড়তে চাইলে একটা সিস্টেম করে বলবো যাতে না ঠকো। এখন একেবারে ফাঁকি বেজে চিন্তা বাধ্য। তোমাদের ছেলেগুলো একটা সমস্যা আছে, আমার মেয়েগুলোই লক্ষ্মী। মেয়েগুলোর মধ্যে আছে অবশ্য একটা দুইটা।
এই ব্যাচে নাই, আজকে নাই, অন্যদিন আসে সকালবেলা। কোথায় ভালো রেজাল্ট করছো? না পড়ে আগে ওই ব্যাচে 20 পাইছে কয়জন দেখবা রেজাল্ট? হ্যাঁ আচ্ছা, মানুষের ইয়াটা কি? সামি, আলিফ আর সামি আর হচ্ছে মাশরাফি। মানুষের সাইন্টিফিক নেমটা লিখো, খাতায় লিখো, লিখো, লিখতে বলছি। হোমোসেপিয়েন্সটা লিখো, আমি দেখি সবাই লিখো, দেখে দেখে তো লিখছো। হোমোসেপিয়েন্স বানান কিন্তু অনেকে ভুল করে। ভুল হয়েছে যে এসটা বড় হাতের কেন? ছোট হাতের পরেরটা প্রজাতি, প্রজাতি ছোট হাতে লিখবা। বাপ শুনো, এই যে হোমোসেপিয়েন্স হচ্ছে, এই যে অনেকে যে ভুলটা করে, ইভেন তোমাদের অনেকে এই যে দেখো সেপিয়েন্স যে ভুলটা করে, এই আমারটা কি ঠিক আছে নাকি আমি বলি? সব কনফিউশন লাগে, মানে ভুলটা দেখতে দেখতে। আর অনেকে যে এমনি লিখে, এই যে সেপিয়েন্স, দিস ইজ রং, তারপর হচ্ছে সেপিয়েন্স, দিস ইজ রং। আবার এসটা বড় হাতের দেওয়া যাবে না, সো এসটা কনফিউশন দূর করার জন্য এসটা এমনি লিখবা, যাতে টিচার তোমার ছোট হাতের এসটাকে যাতে বড় হাতের না ভেবে বসে, তো এসটা এমনি লিখবা। ক্লিয়ার? হ্যাঁ, নিচে দাগ দেওয়া লাগবে। তুমি যদি ইতালিক লেখো তোমাকে দাগ দিতে হবে, কারণ তুমি এটা প্রিন্ট করছো না। এবার আসছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যের সংজ্ঞাটাও বই থেকে লিখো। অপ্রতিসাম্য হচ্ছে যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বরাবর, মানে অপ্রতিসাম্য মানে কি? তুমি কোনোভাবেই সেটাকে ভাগ করতে পারবা না, কোনোভাবেই সেটাকে ভাগ করতে পারবা না। এটার জন্য রাখছি, এটার জন্য এটা ফিট করা আছে, আবার চেঞ্জ হয়ে যাবে। ক্যামেরাটা সমস্যা নেই, আমার কোনো প্রবলেম হচ্ছে না। দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষা। তাহলে কি হবে? অপ্রতিসাম্য বলতে কোনটা তুমি কোনোভাবে ভাগ করতে পারবা না, ওটার এক্সাম্পল হচ্ছে পিলা গ্লোবোসা, আর একটা হচ্ছে আপেল শামুক। পিলা গ্লোবোসা আর একটা হচ্ছে স্পঞ্জ। পিলা গ্লোবোসা আর একটা হচ্ছে স্পঞ্জ। হ্যাঁ, পিলা গ্লোবোসা মানে হচ্ছে আপেল শামুক। এখন দেখো, শামুক হচ্ছে অপ্রতিসাম্য, বাট কোনো বইতে দেওয়া আছে শামুক কিন্তু এই যে অরীয় প্রতিসাম্যের আন্ডারে কিন্তু পড়ে যায়। হ্যাঁ, কিন্তু শামুককে এখানে আবার দেওয়া আছে অপ্রতিসাম্য। তাহলে দেখো এই 5টা, তোমরা 3জন এখনই দেখো, 5টারই এক্সাম্পল আমি আস্ক করবো। নট অনলি তোমরা 3জন, সবাইকে। ক্লিয়ার? তাহলে গেল হচ্ছে গলীয়, অরীয়, দ্বিপার্শ্বীয়, আর একটা হচ্ছে কি অপ্রতিসাম্য। প্রত্যেকটার এক্সাম্পল ভালো মতো করে পড়বা। স্পেশাল একটা আছে, দেন লিখবে স্পেশাল, লিখে একটা পয়েন্ট লিখবা, সেখানে লিখবা পঞ্চ অরীয় প্রতিসাম্য, সেটা লিখবো হচ্ছে স্টারফিশ। আরেকটা লিখবো হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য বা স্টারফিশ, ওটা স্পেশাল, কারণ ওটা কিন্তু অরীয়র আন্ডারেই পড়ে। পঞ্চ অরীয় মানে কি? তুমি তাকে 5টা সমান ভাগে ভাগ করতে পারবা। যেমন আমরা যখন একাই নোটার মোটা, তোমরা এই ক্লাসটা করছো প্রথম দিকে, ওখানে কিন্তু তোমাদের পড়া শেষ হয়েছে। শুনো, ওই যে একটা 1 পেজে শিট দিছি না ভাই, ওখানে একটু দাগায় কোন ক্লাসটা পাইছো, তাহলে মিসিং টপিকগুলো আমি দিয়ে দেবো। আমার দায়িত্ব কিন্তু আমি পালন করতেছি, বাট তোমাদের মধ্যে প্রচণ্ড রকমের লেজিনেস আছে, অ্যান্ড ইউ উইল সাফার ফর দিস। সো পইরো। হ্যাঁ, আমি জানি তোমরা প্রত্যেকে ইঞ্জিনিয়ারিংয়ে ট্রায়াল দিবা, সো বায়োলজিকে কিছুটা নেগলেক্ট করছো, এটা ঠিক আছে, ফাইন, বাট এটা যদি বেশি দিন না হয়, অল্প করে পড়ে ফেলো। ওকে, আমি এখন প্রত্যেকে আস্ক করবো একটু পরে। 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিট। পঞ্চ অরীয় প্রতিসাম্য লিখবা, জাস্ট লিখবা, আর কোনো ডেফিনেশনের প্রয়োজন নেই। এক্সাম্পল লিখবো হচ্ছে স্টারফিশ। স্টার মানে তারকা, ফিশ মানে মাছ, তারা মাছ। এই ছকটা দিয়ে, এই যে ছোট ছকটা দিয়ে তুমি প্রাণী জগতের 9টা পড়বে। ধরো তুমি পরীক্ষার মধ্যে জুলজিতে 5টা রিটেন কোয়েশ্চেন আনসার করার কথা ছিল, বাট তুমি পারো নাই। হ্যাঁ, 4টা আনসার করছে, বাট তোমাকে বাধ্য হয়ে চ্যাপ্টার 1-এ কিছু একটা আনসার করতে হবে। ওইখানে ধরো একটা কোয়েশ্চেন আসছে যে বললো যে পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখো। সো তোমার মাথায় কোনো কিছু নাই, তুমি পড়ে আসো না, বাট তুমি চিন্তা করছো যে আমি চ্যাপ্টার 1 থেকে রিটেন আনসার করবো না, বাট তুমি অবজেক্টিভের জন্য এই ছকটা তুমি পড়ছিলা সহজ করে, তাহলে তুমি পরিফেরা রিলেটেড যে কোনো 6টা পয়েন্ট তুমি লিখতে পারবা। কিভাবে? ওটা হচ্ছে দেখো, পরিফেরা থেকে আমরা অলরেডি দেখো সংগঠন মাত্রা কি পড়াইছিলাম আমি? সংগঠন মাত্রা পড়িয়েছিলাম আমি? পড়াইনি। শুনো, এই চ্যাপ্টারের না, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পড়াইছি, অনেক ব্যাচে হ্যাঁ পড়াইছি তো, যখন প্রাণী জগতে পর্বগুলো। যাই হোক, শোনো আমি বলে দিচ্ছি, সংগঠন মাত্রা হচ্ছে
একটা কোষের সংগঠন মাত্রা বলতে কোষ সংগঠন মাত্রা, আর একটা হচ্ছে কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। তার মানে তুমি দেখো শীটের দিকে তাকাও, দেখো পরিফেরার সংগঠন মাত্রা, সবাই শীটের দিকে তাকাও, মাঝখানে রাখো শীটটা। পরিফেরার ক্ষেত্রে সংগঠন কোনটা? অনলি কোষ। তাহলে 1 for 1। দেন হচ্ছে নিডারিয়াটা কি? কোষ টিস্যু, 2 for 2। দেন হচ্ছে 3 টিস্যু অঙ্গ, 4 হচ্ছে অঙ্গতন্ত্র, 4 থেকে 9 পর্যন্ত সবগুলো কি? অঙ্গতন্ত্র মাত্রা। ফোন রাখো, ফোন পকেটে ঢুকাও। আমি ফোন পকেটে ঢুকাও, আর নাহলে আমি আমার কাছে আমার পকেটে এনে রাখবো। সংগঠন মাত্রা হচ্ছে তাহলে তুমি পারবা। দেখো প্রথমটা হচ্ছে কোষ টিস্যু, প্রথমটা হচ্ছে অনলি কোষ, এরপরেরটা হচ্ছে কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। ক্লিয়ার? ডান। এরপর হচ্ছে দেখো সবাইকে আমি একটু আগে পড়াইছি প্রতিসাম্যতা, তোমরা দেখো তো প্রতিসাম্যতাগুলো কি আছে ছকে। দেখো প্রতিসাম্যতার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে অডিও, পরেরটা হচ্ছে প্রথমটা কোনো প্রতিসাম্যতার আন্ডারে পড়ে না, তার মানে অপ্রতিসাম্য বলা যায়, কিন্তু ওটাকে আমরা প্রতিসাম্যতার আন্ডারে রাখবোই না, কারণ ওটার প্রতিসাম্যতার সম্বন্ধে বইতে বলা হয়, তবে তুমি অপ্রতিসাম্য লিখতে পারো, কোনো সমস্যা নেই। এর পরেরগুলা দেখো, পরেরটা হচ্ছে অডিও, আর পরের সবগুলা দ্বিপার্শ্বীয় এক্সেপ্ট একাই নোডার মোটা। একাই নোডার মোটা হচ্ছে দ্বিপার্শ্বীয় অ্যান্ড পঞ্চ অডিও। এটা কেন? দেখো একাই নোডার মোটা পর্বে প্রাণীগুলা বাচ্চাকালে থাকে এমন, সো তুমি তাকে তখন দ্বিপার্শ্বীয় ভাগে ভাগ করতে পারবা, সরি দ্বি অডিও মানে 2 ভাগে ভাগ করতে পারবা। মানে এই যে দেখো, আবার যখন সে বড় হবে, ধরো একটা দ্বিপার্শ্বীয় পঞ্চপ্রিয় হচ্ছে স্টারফিশ। স্টার আঁকাটা অনেক ঝামেলা। 1 2 3 3 4 হচ্ছে 5 চলে আর কি। তুমি দেখো 5টা ভাগে ভাগ করতে পারতেছো। সো এটা হচ্ছে পঞ্চ অরিও, মানে এটা বাচ্চাকালে থাকে দ্বি অরিও, বড় হইলে হয়ে যায় পঞ্চ অরিও। সো একাই নোডার মোটা হচ্ছে প্রতিসাম্যতা বললে আমরা দ্বি অরিও লিখবো, পঞ্চ অরিও লিখবো। কথা ক্লিয়ার? তাহলে দেখো তুমি এখন কোষ টিস্যু মাত্রা পারো, প্রতিসাম্যতাও পারো, মানে তুমি ধরো কিছুই পারো না, তখনও তুমি 2টা পয়েন্ট লিখতে পারবা কি না? ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো আমরা অলরেডি সিলম পড়াইছি। দেখো সিলমের মধ্যে দেখো প্রথম 2টা সিলমহীন, প্রথম 3টা সিলমহীন, 4 নাম্বারটা অপ্রকৃত, পরেরগুলো কি? সব প্রকৃত। ক্লিয়ার? খালি এইভাবে চোখে দেখবা, তাহলে পারবা। তাহলে গেল কয়টা? 4টা। আমরা ভ্রূণ স্তরও পড়ছি। ভ্রূণ স্তরে প্রথমটা স্তরবিহীন, 2 ফর দ্বিস্তরী, 3 থেকে 9 ত্রিস্তরী। কয়টা পয়েন্ট শেষ? 4টা পয়েন্ট কিন্তু শেষ। দেন আসো হচ্ছে আবরণী। আবরণীটা যে একটা উদ্ভট একটা সংকেত আছে, কাকি কি কাকি কা, মানে কাতে হচ্ছে কাইটিন, কিতে হচ্ছে কিউটিকল। সবাই 100% ব্রেন ইউজ করে তাকাই থাকো, এমনিতেই পারবা। দেখো ওই যে 3 থেকে 7 পর্যন্ত আছে, 1 8 9 নাই, 1 8 9 এর কোনো আবরণী ফিক্সড না। ওকে ডান। এরপর হচ্ছে কোন জিনিসটা থাকে? এরপর হচ্ছে লিঙ্গ। লিঙ্গটা দেখো, লিঙ্গটা হচ্ছে প্রথম 2টা হচ্ছে, প্রথম 3টা হচ্ছে উভলিঙ্গ, পরের গুলো হচ্ছে একলিঙ্গ। কথা ক্লিয়ার? কারণটা হচ্ছে যত বেশি দেখো পরিফেরা থেকে যত বেশি বড়র দিকে যাবে তত বেশি একলিঙ্গ হবে। উভলিঙ্গ যারা, তাদের ডেভেলপমেন্টটা কম, কারণ তাদের বডিতে স্ত্রী জননাঙ্গ পুং জননাঙ্গ 2টাই থাকে। যতবার যেমন আমরা উন্নত প্রাণী, আমরা কিন্তু লিঙ্গ আলাদা, মেল ফিমেল। সো একলিঙ্গ মানে যত, মানে তুমি দেখো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, দেন তুমি যত বড়র দিকে যাও ওরা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স থেকে ডেভেলপড হবে। সো তোমরা কিন্তু 6টা পয়েন্ট পারো। ক্লিয়ার? আমার এইখানের মধ্যে মানে পরিফেরা শুরু হওয়ার আগ পর্যন্ত আরো ছোট ছোট কিছু টপিক থাকে, এগুলো আমরা নেক্সট আস্তে আস্তে পড়বো। মানে প্রতিদিন ছোটগুলো না পড়ে আমরা আসো আজকে প্লাটিহেলমিনথিস যে পর্বটা আছে সেটার ক্যারেক্টারিস্টিকগুলো শেখার ট্রাই করি। ওটা খুবই সোজা, আমাদের লিমিটেড সোর্সের মধ্যে শেষ হয়ে যাবে। প্লাটিহেলমিনথিস অ্যান্ড কর্ডাটা সবাই লিখো। আবরণী আছে কিন্তু ওটা ওই কাইটিন আর কিউটিকলের মধ্যে পড়ে না, সো আমি ওটা বাদ দিয়েছি। মানুষের আবরণীর নাম হচ্ছে ডার্মিস। কথা ক্লিয়ার? সবাই লিখে হচ্ছে প্লাটিহেলমিনথিসটা আগে পড়াই, 2টা পর্ব পড়াই, যাদের পরীক্ষা আছে তারা কিছুটা রিলিফ ফিল করবা। তোমাদের কি কটাটা পর্যন্তই তো, এরপর তো না? ওকে ডান। ওখানে ওদের কটাটা অবধি শেষ, ওটা আমি জানি না তুমি পেয়েছো কিনা, আমি তো ইন্ডিভিজুয়ালি তোমাকে মনে রাখতে পারবো, আমার মনে হয় না তুমি পাইছো। প্লাটিহেলমিনথিসটা লিখো। প্লাটিহেলমিনথিস, শুনো প্লাটিহেলমিনথিস 6টা পয়েন্ট তুমি পারো কি না? হ্যাঁ দেখি কে বলবা? কি জানি বলে, আদিপ তুমি ট্রাই করো। শীট যে ছকটা দেখে 6টা পর্বের নাম বলো তো দেখি। প্লাটিহেলমিনথিসের তাইলে কি হবে? আবরণীর নাম কি? কিউটিকল।
তাকাও না বাবা, দেখো প্লাটিহেল মিনথিসে আবরণী কি কিউটিকল। সবাই ছকের দিকে দেখো, তুমি কিন্তু 6টা পয়েন্ট পারো। প্রতিসাম্যতা কি দ্বিপার্শ্বীয়, লিঙ্গ কি উভলিঙ্গ, সিলমহীন, ত্রিস্তরী, টিস্যু অঙ্গমাত্রা। সবগুলো প্যাটার্ন করবা, প্রয়োজনে খাতার আশেপাশে লিখে নেবা। কত কথা ক্লিয়ার? ডান। এটা সবাই নিয়ে যার যার কলেজে ছড়াই দিবে এটা, ঠিক আছে? ওরকম কিছু বলি নাই, শোনো। হ্যাঁ বলো বলো। কোনটা? কটাটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি পাচ্ছ তো? কয়েকটা কিন্তু পেয়ে গেছো অলরেডি। কি কি জানি পাইছো তোমরা? অনেকগুলোই তো ভাই পাইছো, অনেকগুলো পাইছো। এখন এই যে বসে নোট তো নাই, নোট মনে থাকার কথা। প্রথম কয়েকদিন তো ভদ্র ছিলা, নোট টোট করতা। কবে পরীক্ষা? 2 দিন পরে? এর আগে শীত পেয়ে যাবো, সমস্যা নেই। লিখো প্লাটিহেল মিনথিস। প্লাটিহেল মিনথিসটা কিভাবে লিখবা? প্লাটিহেল মিনথিস এই কথা কম। সবাই সিরিয়াল করে লিখবা, বাট মাঝখানে মাঝখানে স্পেস রাখবা। ওকে, আমি স্পেস রাখবো না, তোমরা রাখো। এমনি লিখছো তো? এটা কি তুলে ফেলছো? এটা একটু পরে লিখো, একটু পরে, 2 মিনিট পরে লিখো। পরে পরে, আগে হেডলাইন দাও। দিছো? প্লাটিহেল মিনথিস, প্লাটাইহেল মিনথিস। হ্যাঁ, প্লাটিহেল মিনথিস। এটা দেখো, প্লাটি কথাটা আসছে হচ্ছে ধরো প্লেট থেকে। প্লেট কেমন দেখতে? চ্যাপ্টা না? থালা, চ্যাপ্টা। আর হেলমিনথিস কথাটা অর্থ কি? কৃমি। হ্যাঁ, কৃমি দেখছো সবাই? তুমি পাইছো, ওরা দুজন হয়তো পায়নি। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্কুলের টিচার ছিলেন মনে, স্কুল থেকে ওগুলো নিয়ে আসছেন মেবি। আচ্ছা, এখন হচ্ছে এই দেখো, প্লাটিহেল মিনথিস হচ্ছে, প্লাটি কথাটা মানে হচ্ছে প্লেট, ওটা হচ্ছে চ্যাপ্টা। আর হচ্ছে এই যে হেলমিনথিস মানে হচ্ছে কৃমি। তাহলে এদের আরেকটা নাম হচ্ছে চ্যাপ্টা কৃমি। ক্লিয়ার? এখন হচ্ছে তাহলে এদেরকে হচ্ছে চ্যাপ্টা হইলে তাদের সুবিধাটা কি? জাস্ট শুনো, লেখার প্রয়োজন নেই। চ্যাপ্টা হওয়ার কারণে ওদের বডিতে যে খাবারটা ঢোকে সেটা ইজিলি হোল বডিতে পৌঁছাইতে পারে। কোনো সাইডে মানে গোলাকার হলে কিন্তু একটা সাইডে কিন্তু ধরো কোনো একটা সাইডে যাবে, কোনো একটা সাইডে ওই যে অভিকর্ষজ বা মহাকর্ষজ ত্বরণ কিছু একটা কারণে পৌঁছাবে না। চ্যাপ্টার কারণে পুরা প্রত্যেকটা সাইডের মধ্যে কিন্তু যাবে। ক্লিয়ার কিনা বলো? তাহলে চ্যাপ্টা মানে জাস্ট বোঝার জন্য, এটা পরীক্ষা আমাদের লাগবে না। মানে চ্যাপ্টা হওয়ার সুবিধাটা কি? চ্যাপ্টা হওয়ার ফ্যাসিলিটিস হচ্ছে বডির সব জায়গায় পুষ্টিগুলা পৌঁছাইতে পারে। ক্লিয়ার? জাস্ট জানার জন্য। এরপর হচ্ছে এদের আরেক নাম হচ্ছে, লিখো, এদের আরেক নাম হচ্ছে ফিতাকৃমি বা রিবন ওয়ার্ম। রিবন ওর্ম, এদের আরেক নাম হচ্ছে কি? রিবন ওর্ম। এদের আরেক নাম হচ্ছে ফিতাকৃমি বা রিবন ওর্ম। এদের আরেক নাম হচ্ছে ফিতাকৃমি বা রিবন ওর্ম। চ্যাপ্টা হওয়ার সুবিধা হলো, আচ্ছা, সমান পুষ্টি সব জায়গায় যাবে। আর এদের আরেকটা নাম হচ্ছে রিবন ওর্ম। অবজেক্টের মধ্যে কিন্তু আসে। প্লাটিহেল মিনথিসের আরেক নাম কি? চ্যাপ্টা কৃমি। প্লাটি মানে হচ্ছে কথাটা আসছে প্লেট থেকে, আর হেলমিনথিস মানে হচ্ছে কৃমি, চ্যাপ্টা কৃমি। আরেক নাম হচ্ছে রিবন ওর্ম বা ফিতা কৃমি। দেখো ফিতা, মেয়েরা তো চিনো, ফিতা, ফিতা চ্যাপ্টা না? নাকি ফিতা গোল গোল হয়? তোমরা ওই যে আগে ওই চুলের মধ্যে স্কুলে যাওয়ার তুমি 2 ফিতা দিতে পারতো, ওগুলো কিন্তু চ্যাপ্টা থাকে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে তোমরা দেখো, এখন হচ্ছে আমি এইটা দিয়ে মোটামুটি সবকিছু মেমোরাইজ করা দেওয়ার ট্রাই করব। আসো, আমার চ্যাপ্টার ডাস্টারটা কই গেল? এটা না, এটা ভালো না। দেখো, এটা হচ্ছে, এখানে হচ্ছে জিনিসটা লিখবা, এটা হচ্ছে পরজীবী। পথে কি? পথে পরজীবী। ভাইরা এটা লিখো অ্যাটলিস্ট। এই এটা লিখো, এটা লিখো, এটা কাজে দিবে।
পরজীবী, তারপর হচ্ছে পরিপাক নালী আছে। কি আছে? পরিপাক নালী কোনটা, মানে সে খাবারটা যখন যাবে পরিপাক নালী আছে। তারপর হচ্ছে পরিপাক গ্রন্থি নাই, পরিপাক নালী আছে, পরিপাক নালী আছে। এই বোর্ডে কি দেখা যাচ্ছে এগুলা? পরিপাক গ্রন্থি আছে, সমস্যা নেই, বেঁকে যাক, লেকচার যার বুঝার, যার ক্লাস করার সে কষ্ট করে করবে। এনাফ। পরিপাক গ্রন্থি আছে। শুনো, পরিপাক নালী আছে কিন্তু পরিপাক গ্রন্থি নাই। যুক্তিটাকে, যুক্তিটা হচ্ছে সরি, পরিপাক গ্রন্থি নাই কেন নাই আমি বলি। দেখো, ওরা হচ্ছে এইসব কৃমিগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো প্রাণীর শরীরে থেকে তার বডির ব্লাডটা নিয়ে খাবে। সো ব্লাড হচ্ছে অলরেডি একটা পরিপাক করা খাদ্য, সেটা পরিপাকের জন্য তোমার কোনো ধরনের হরমোন এনজাইমের প্রয়োজন নাই। সো সেটা পরিপাক গ্রন্থিও নেই। আমাদের কিন্তু পরিপাক গ্রন্থি আছে, আমাদের মুখ গহ্বরে আছে, স্যালাইভারি গ্ল্যান্ড, পেটের মধ্যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আন্ত্রিক গ্ল্যান্ড, মানে ওখান থেকে হরমোন এনজাইম অনেক কিছু বের হয়। সো এদের হচ্ছে পরিপাক নালী আছে কিন্তু কোনো ধরনের পরিপাক নালী কেন? ও যে ব্লাডটা নিবে, ব্লাডটা হোল বডিতে, যে বলছি পুরা শরীরের মধ্যে কিন্তু খাবারটা পৌঁছায় কেন? এই নালীর মধ্যে দিয়ে কিন্তু খাবারটা পৌঁছায় যায়। সো দেখো, এটা কিন্তু পরিপাক নালী আছে, পরিপাক গ্রন্থি কিন্তু নেই। এরকম অবজেক্টিভ আসে যে প্লাটিহেলমিনথেসে কোনটি অনুপস্থিত। এই যে মনে করো দিয়ে দিবে পরিপাক নালী আছে বা আরো কিছু আমরা পাবো, দিয়ে দিবে পরিপাক গ্রন্থি নেই। অনেকে থিঙ্কিং করে পরিপাক নালী যেহেতু আছে গ্রন্থি তো থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি নাই, কারণ ও হচ্ছে একটা রেডিমেড ফুড খায়, যেটা ব্লাড, সেটা অলরেডি পরিপাক করা আছে। সো তার পরিপাক করানোর কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? এরপর হচ্ছে পরিপাক নালীটা ডেফিনেটলি চ্যাপটাই থাকবে, গোলাকার নিশ্চয়ই না, চ্যাপটাই থাকবে না, থালার মতো না। আরে ওটা হচ্ছে বডিটা চ্যাপটা, তো বডিটা তো চ্যাপটাই থাকবো। কোয়েশ্চেন করছে, বডিটা যখন চ্যাপটা, ধরো এই যে এটা হচ্ছে সেই পরিপাক নালী, এই যে বডিটা চ্যাপটা টাইপের ধরো। সো তুমি যখন এদিক দিয়ে ইনপুট নিবে, সে চার সাইডে পৌঁছায় দিবে। যদি গোলাকার হইতো তাহলে উপরের দিকে যখন পৌঁছাইতো সেগুলো কিন্তু পড়ে যাবে, ব্লাডগুলো কিন্তু প্রপারলি পৌঁছাবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার এটার সাথে অ্যাড করো পরিপাক গ্রন্থি নাই, তাই এদের অসম্পূর্ণ পরিপাকতন্ত্র, তাই এদেরকে বলা হয় অসম্পূর্ণ পরিপাকতন্ত্র। এই যে লেখা, হ্যাঁ, পরিপাক গ্রন্থি নাই, তাই অসম্পূর্ণ পরিপাকতন্ত্র, তাই অসম্পূর্ণ পরিপাক। তোমার খাতা তুমি যেভাবে ছোট করে লিখো তুমি বুঝলেই হয়েছে। অসম্পূর্ণ পরিপাকতন্ত্র, তাইলে আসে নিচের কোন প্রাণীর অসম্পূর্ণ পরিপাকতন্ত্র? প্লাটিহেলমিনথেসে। ক্লিয়ার? কষ্ট হবে, শিখতে বিরক্ত লাগবে, তুমি খালি পড়বা। আবারও বলছি, কোনো জিনিস ইজি না, সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নাই। অনলাইনে অনেক স্যাররা বলবে যে একদিনে শেষ করা যাবে, 2 দিনে শেষ করা, দিস ইজ দেয়ার বিজনেস পলিসি, নাথিং এলস। তোমাকে পড়তে হবে, তুমি খালি একটা কাজ করবে, রেগুলার পড়বা। যদি ফাঁকিবাজি করো, পড়া জমায় রাখো, তাহলে তুমি সাফার করবা, তখন তোমার হতাশ লাগবে। একসাথে তখন অনেকগুলো পড়া জমে যাবে, তখন তোমার পড়তে কখনোই ভালো লাগবে না। এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের একমাত্র প্রবলেম, সময়টা খুবই কম, পড়া অনেক বেশি, আমরা পড়া জমাই রাখি। এসএসসিতে পড়া জমায় রাখলে সেটা সলভ করা যায়, ইন্টারমিডিয়েটে পারবা না। পারবা, তো তোমাকে অমানসিক পরিশ্রম করতে হবে। 16-18 ঘন্টা পড়ে তোমার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, বাট সেটা আবার অনেক কঠিন। 16-18 ঘন্টা পরে 16-18 ঘন্টা পড়া সম্ভব আফটার টেস্ট। বাট বর্তমানে টেস্ট পরীক্ষার পরে তোমাদের অমুক টেস্ট, হ্যান টেস্ট, ট্যান টেস্ট দিয়ে তোমাদেরকে পাগল বানায় রাখে। আমাদের টাইমে আমরা যখন এনডিসিতে ছিলাম, অক্টোবর মাসে সম্ভবত আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, নভ, ডিস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5টা মাস আমরা solely একা পড়ছি নিজের মতো করে, কোনো ধরনের মডেল টেস্ট দেয় না। সর্বোচ্চ উদ্ভাসে ফাইনাল টেস্টের যে ইয়াটা ছিল ওটাতে 16 ঘন্টা করে কি পড়ে? এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে আরেকটা বাজে কথা। 16 ঘন্টা পড়া যায় না আসলে। হ্যাঁ যায়, ওই যে বলছি না কয়েকটা দিন পরে, আমি বলছি যে পড়া যায় না, বাট তুমি যদি মিনিমাম টাইম পড়ো তাও তোমার পক্ষে ভালো করা সম্ভব। মিনিমাম টাইম, একটা মানুষ 16 ঘন্টা কনসেন্ট্রেট করা অ্যাকচুয়ালি পসিবল না। টাফেস্ট, হ্যাঁ যা পারবা, ধরো কালকে তোমার এক্সাম, তখন তুমি 20 ঘন্টা পড়লো কিছু যায় আসবে না, বাট রেগুলারলি 16 ঘন্টা পড়ে নিজেকে নষ্ট করা কোনো মানে হয় না। সিস্টেমেটিকভাবে পড়বা। এখন 16 ঘন্টা যদি তুমি কাউন্ট করো যে অমুক স্যারের কাছে পড়ছি, অমুক স্যারের কাছে পড়ি, তাইলে যা 16 ঘন্টা প্লাস কিন্তু হয়, বাট সেটা কাউন্টেড হয় না। আচ্ছা দেখো টিতে হচ্ছে এটা কি ধরনের প্রাণী? এটা অলরেডি তোমরা কিন্তু 6টার আন্ডারে কিন্তু পড়ে যায়, বুঝছো? ট্রিপ্লোব্লাস্ট, অলরেডি সেটা 6টার আন্ডারে পড়ে যায়, ট্রিপ্লোব্লাস্ট, তাই না? ট্রিপ্লোব্লাস্ট কথাটা
অর্থ কি ত্রিস্তরী। ক্লিয়ার? এটা কিন্তু আমরা পারি। ডান। এটা হচ্ছে হতে হচ্ছে হুক বা চোষক অথবা উভয় থাকে, অথবা উভয় থাকে। ত্রিস্তরীতে তো বোঝো সবাই, ভ্রূণস্তর, একটোডাম, এন্ডোডাম, মেসোডাম, সবগুলোকে বলা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। ডান। হুক বা চোষক অথবা উভয় থাকে। হুক কোনটাকে বলি? এই যে ধরো হচ্ছে কোনো একটা জায়গায় এরকম করে সে দাঁড়ায় থাকে, দেখো হুক, মানে সে হচ্ছে কোনো একটা প্রাণীর ক্ষুদ্রান্তে বা অন্ত্রে সে তার হুকটাকে দিয়ে টাচ করে তার এই জায়গাটার মধ্যে একটা চোষক থাকবে, চোষক দিয়ে সে ব্লাড সাক করে খাবে। ক্লিয়ার? এখন কোনো কোনো ক্ষেত্রে হুক থাকে কিন্তু চোষক নাই, সে কোনোভাবে টানতে পারে, বাট সামটাইমস হুক নাই কিন্তু চোষকের মাধ্যমে সে তোমার হচ্ছে স্পর্শ করে সেটাকে তার ব্লাডটা টেনে নেয় এবং সে হচ্ছে লেগে থাকার কাজও করে। সো দেখো হুক থাকতে পারে অথবা হুক বা চোষক উভয়ই থাকতে পারে। ক্লিয়ার? কারণ তাকে তো ব্লাডটা টেনে নিতে হবে, টেনে নেওয়ার কাজ করে হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, এরপর হচ্ছে দেখো লতে হচ্ছে লার্ভা দশা আছে, লার্ভা দশা আছে। লার্ভা দশাগুলোর নাম বই থেকে দেখবা যদি কারো ইচ্ছে করে, আমার মনে হয় না বইতে আসছে, দেখি তো একটু। প্লাতি হেলমিনথিসেস, এটা লার্ভা দশা যদি যারা মেডিকেল টার্গেট তারা এখন পড়তে পারো, যাদের মেডিকেল টার্গেটে আছে দেখে নেবা। যাদের মেডিকেল টার্গেট, আমি কিছু কিছু ক্ষেত্রে রিজার্ভ, শুনো পড়াশোনাটা এমন যেটা তোমার পক্ষে অনেক বেশি প্রবলেমেটিক, সেটা পড়ার দরকার নেই, ব্রেনে অপ্রয়োজনীয় জিনিস ঢুকায়। তবে যাদের মেডিকেল টার্গেট তারা এখন থেকে চোখ বুলাতে থাকো, যাতে চোখ বুলাতে বুলাতে একটা সময় তোমার এই জিনিসগুলো খুব নন লাগে, অ্যাডমিশন টেস্টের আগে মনে হয় আমি তো এটা এমনিতেই পারি। বুঝছো? তোমরা আমাদের স্বভাব হচ্ছে আমরা না খুব তাড়াতাড়ি র্যাপিড রেজাল্ট চাই। ধরো আমরা যখন গেম খেলি, লেভেল দেখবে যে খুব তাড়াতাড়ি আপডেট এবং ভালো লাগে। মনে করে আমার সামটাইমস মনে হয় যে আল্লাহ তাআলা যদি আমাদের পাপ আর মানে পুণ্যের যদি একটা জিনিস মনে করে যে এরকম প্যারামিটার দিয়ে দিত, তাহলে মনে করে যে আমরা পাপ অনেক কম করতাম মনে হয়। মানে আমি দেখতাম যে কতটুকু আসছে। এখন এই পড়াশোনাটার ক্ষেত্রে আমরা যখন পড়ি না, আমরা তাড়াতাড়ি আপডেটটা চাই, এটা কিন্তু সম্ভব না, এটা স্লো প্রসেস। তুমি যদি তাড়াতাড়ি মনে হয় আমি কেন পারতেছি না, এটা করা যাবে না। ধৈর্য, তুমি পারবা, সময় লাগবে। আর তাড়াতাড়ি ধৈর্য, তাড়াতাড়ি হচ্ছে তোমার রেজাল্ট চাওয়ার, এটা আমাদের জেনেটিক্সের মধ্যে আছে। যে খেলার মধ্যে দেখবা যে আমাদের যারা ক্রিকেট খেলা দেখো, দেখবে যে এরা তাড়াতাড়ি মানে যখন একটু ভালো করে তখন দেখা যাবে যে খুব তাড়াতাড়ি বা ফল করে। আমাদের নার্ভ খুবই পাতলা, মানে খুবই হালকা। যে যত বেশি নার্ভ ধরে রাখতে পারবা, এখন থেকে এটা প্র্যাকটিস করো, সারা জীবন ভালো থাকতে পারবো। আচ্ছা দেখো, এরপর হচ্ছে মতে হচ্ছে মেজেনকাইম, লিখো মেজেনকাইম, মেজেনকাইম লিখো মেজেনকাইম বা প্যারেনকাইমা, প্যারেনকাইমা নামক যোজক টিস্যুতে দেখো এটা হচ্ছে মেজেনকাইম বা প্যারেনকাইমা নামক যোজক টিস্যুতে দেহের ফাঁকা জায়গাগুলো পূর্ণ থাকে, দেহের ফাঁকা জায়গাগুলো পূর্ণ থাকে। আগে লিখো মেজেনকাইম, এটা দন্তস্ব, মেজেনকাইম বা প্যারেনকাইমা নামক যোজক টিস্যুতে দেহের ফাঁকা জায়গাগুলো পূর্ণ থাকে। লিখো আগে। মানে ফাঁকা জায়গা এখন দেখো হচ্ছে তোমার, আমি বলি এদের বডিটার মধ্যে হচ্ছে তোমার দেখো কোষ টিস্যু অঙ্গ, মানে অঙ্গ কিন্তু এদের বডিতে তৈরি হতে থাকে। যখন তুমি কোনো ধরনের অঙ্গ তৈরি করবা, মানে অনেকগুলো কোষ মিলে টিস্যু হচ্ছে, টিস্যু মানে হচ্ছে অঙ্গ। এখন অঙ্গ তৈরি হওয়ার পরে সেটার মিডলেও অনেক স্পেস থাকে, মানে ফাঁকা জায়গা সামটাইমস থাকে। তো বড় হইতে হইতে সেই জায়গাগুলো মানে প্রথমবার প্রাথমিকভাবে ছোটবেলায় জায়গাগুলো ফাঁকা থাকে, বড় হওয়ার পরে সেগুলো এই মেজেনকাইমা নামক টিস্যু দিয়ে পূর্ণ হয়ে যায়। কথা ক্লিয়ার? তো আজানটা শেষ হোক। দেখো মেজেনকাইম বা প্যারেনকাইমটা হচ্ছে ছোটবেলায় ওদের অঙ্গটা যখন তৈরি হয়, সেই অঙ্গের মাঝখানে অনেকগুলো ফাঁকা জায়গা থাকে, সে ফাঁকা জায়গাগুলো যে টিস্যু দিয়ে পূর্ণ হয় সেগুলোর নাম হচ্ছে মেজেনকাইম বা প্যারেনকাইম। ক্লিয়ার? এরপর হচ্ছে নরম দেহি, এদের বডিটা কি
সফট। যারা ঘুমাচ্ছ তারা জেগে উঠো, তাই না? তোমাকে বলতেছি আর কি, সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নাই। সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র নাই, বুঝতে পারছো? সংবহনতন্ত্র কোনটা রে? রক্ত পরিবহনের জায়গা, ও তো রক্ত ডিরেক্ট খায়, রক্ত পরিবহন করে করবে, ওই যে পরিপাক নালীর মধ্যে দিয়ে রক্তটা হোল বডিতে ছড়ায় পড়ে। সো সংবহনতন্ত্র নেই এবং শ্বসনতন্ত্র নেই। কেন নাই? শ্বসনতন্ত্রটা হচ্ছে স্পেসিফিক শ্বসনতন্ত্র নেই। তারা অঙ্গের মাধ্যমে, মানে হচ্ছে তাদের যে বডিটা আছে না, বডির যে টিস্যুগুলো যে বলছি না ফাঁকা ফাঁকা কিছু স্পেস থাকে, ওটার মধ্যে দিয়ে সে ব্যাপন প্রক্রিয়া শ্বাস নিয়ে ফেলে বডির হোল বডির মাধ্যমে। আমাদের বডির মধ্যে এমন কিছু কি আছে যেটা ব্যাপন প্রক্রিয়ায় বডির মধ্যে দিয়ে বের হয়ে যায়? কোনটা? ঘাম তো ব্যাপনে বের হয় না, ঘাম তো ডিরেক্ট পানি আকারে বের হয়। তুমি যদি কখনো কেরোসিন খাও, কেরোসিন পয়জনিং এর ট্রিটমেন্ট হচ্ছে, রুগী যদি হসপিটালে আসে কেরোসিন পয়জনিং সবারই ঠিক হচ্ছে, ওকে একটা আলাদা রুমে সম্পূর্ণ আনরেস্ট অবস্থায় রেখে দিতে হবে। দ্যাটস দ্য ট্রিটমেন্ট। কারণ হচ্ছে বডি থেকে কেরোসিন হচ্ছে উদ্দেয়ী, মানে তোমার বডি যদি স্টোমাক পর্যন্ত কেরোসিন পৌঁছায় সেটা বডির মধ্যে দিয়ে বের যাবে। কেরোসিন খাইলে সেক্ষেত্রে তুমি যে স্টোমাকাস দিয়ে কোনো লাভ নেই। এটা হচ্ছে অনেকে সুইসাইডাল অ্যাটেম্পটের জন্য কেরোসিন খায়, গ্রামের মধ্যে অ্যাভেলেবল। হ্যাঁ, মারা যায়, নট অনলি ক্ষতি হয়, মারা যায়। হ্যাঁ, ইরোশন করে, তোমার এই জায়গাগুলো যদি পুড়ে ফেলে। হ্যাঁ, কেরোসিন, হারপিক, এই জিনিসগুলো সেম কাহিনী। এখন তুমি যদি মানে সে যদি মরার টাইমে কম খায় তাহলে তো মরবে না স্বাভাবিকভাবে। হ্যাঁ, ম্যাক্সিমামই মারা যায় না, কারণ সবাই খাওয়ার পরে যখন খুব উদ্ভট টেস্ট, মানে মনে করে যে আবেগটা বেশি না, আবেগ যদি বেশি হয়েছে তাহলে বেশি পরিমাণে খাইতেন, আবেগ কম, অল্প খাইছে। কেউ খায় সেন্টি খাওয়ানোর জন্য, লাইক আমি সবাইকে একটু ভয় লাগাবো, ওটার জন্য খাই। আচ্ছা, আছে গ্রামের মধ্যে কেরোসিন খাইতে বেশি। এখন কেরোসিন তো বাসা পাওয়া যায় না, আমাদের তো এখন আর কুপিপাতি জ্বালানোর সিস্টেমটা এখন আর নাই। আচ্ছা, এখন হচ্ছে দেখো সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নাই। দেখো ম্যাক্সিমাম জিনিস কিন্তু নাই, শ্বসনতন্ত্র নাই, সংবহনতন্ত্র নাই, পরিপাক গ্রন্থিও নাই, খালি একটা জিনিস আছে পরিপাক নালী। নেক্সট হচ্ছে দেখো এদের এই লাইনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। শিখাকোষ নামক রেচন অঙ্গ আছে। শিখাকোষ নামক, এই দেখা যাচ্ছে রে, শিখাকোষ নামক রেচন অঙ্গ আছে। দেখো আমাদের রেচন অঙ্গ হচ্ছে কিডনি। কিডনির মধ্যে দিয়ে আমাদের বডির যে কোনো ওয়াস্ট ম্যাটেরিয়ালস বের হয়ে যায়, ওদের এক ধরনের কোষ আছে, ওই কোষগুলো বডি থেকে তাদের বের করেছে। এই পুরা প্লাটিহেলমিনথেসিসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শিখাকোষ। লিখবে নিচের কোন শিখাকোষ কোন প্রাণীর রেচন অঙ্গ, সামটাইমস পর্ব দিবে, সামটাইমস প্লাটিহেলমিনথেসিসের এক্সাম্পল দিয়ে দিবে। তখন যদি কমন না পড়ে তখন 0। ঠিক আছে, ওকে। বলতেছি, ধরো তোমাকে বললো যে নিচের কোন প্রাণীর রেচন অঙ্গ শিখাকোষ, যদি তোমাকে পর্ব দেয় লাইক প্লাটিহেলমিনথেসিস, পরিফেরা, নিডার, তুমি পারবা। বা ধরো এমন একটা এক্সাম্পল দিল যেটা তুমি চোখে দেখো নাই, তখন কি হবে? মেডিকেল হলে দাগাবা না, এইচএসসি হলে অবশ্যই দাগাই দিয়ে যাবে, কারণ নেগেটিভ মার্কিং নাই। দ্যাটস দ্য ফ্যাক্টর। মেডিকেলে কখনোই মানে নিজে লোভ কম করবা, লোভ কম করলে দেখবে যে চান্স পাবেন। তুমি চিন্তা করো যে আমি অলরেডি 70-80টা আমি solely পারি, মার্ক করছি, দিন চিন্তা করো অনেক তো টাইম আছে, আমি আর কয়েকটা দাগাই, ওগুলোই তোমার লাইফটাকে শেষ করে দিবে। হ্যাঁ, নেগেটিভ মার্কিং, একটা ভুল করলে 1.5 না, 1 তো যাচ্ছে solely, আর যেহেতু ভুল করছো তাহলে আরো 0.5, মানে অন্য একটা ভালোর মার্কসও কিন্তু সে কেটে দিল। ওকে, যেটা পারবা না সেটা কখনোই দেখানোর প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে এখন হচ্ছে আমি প্রথম থেকে একবার বলি, তুমি 6টা পয়েন্ট কিন্তু পারো, ওই 6টা লিখবা। ধরো তোমার পরীক্ষার মধ্যে প্লাটিহেলমিনথেসিসের বৈশিষ্ট্য লিখতে বলছে। পরজীবী, তারা একটা পরজীবী। যে পরজীবী কেন? তারা অন্যের বডি থেকে ব্লাড খাচ্ছে। পরিপাক নালী আছে, পরিপাক গ্রন্থি নাই, ব্যাখ্যা আমি বলছি। আবার আসে অসম্পূর্ণ পরিপাকতন্ত্র, কারণ কি? পরিপাক গ্রন্থি নাই, সো এটা ইনকমপ্লিট। ট্রিপ্লোব্লাস্ট বা ত্রিস্তরী। দেন হচ্ছে হুক বা চোষক অথবা উভয়ই থাকে, আমরা জানি লার্ভা দশা আছে, এগুলোর নামগুলা তোমরা চাইলে পড়তে পারো। দেন হচ্ছে মেসেনক্যাম বা প্যারেনক্যাম, এটা হচ্ছে আমি বারবার বলছি, লার্ভা দশার সময় ওদের বডিতে কিছু জায়গা ফাঁকা থাকে, সেগুলো পূরণ করে দেওয়া হয়। ক্লিয়ার? নরমদেহী বা সফট। দেন সংবহনতন্ত্র বা শ্বসনতন্ত্র নাই। কেন নাই? সংবহনতন্ত্র কেন নাই? আরে ভাই, ও তো ডিরেক্ট ব্লাডই খায়, ওর ব্লাড পরিবহনের তো কোনো কিছু নাই। আর শ্বসনতন্ত্র না, কারণ সে স্কিন দিয়ে শ্বাসটা নেয়। ওই যে বলছিলাম না, চেপটা হওয়ার কারণে বডির মধ্যে যে অক্সিজেনটা পৌঁছায় সেটা সব জায়গায় যাবে।
এবং হচ্ছে শিখাকোষ নামক রেচন অঙ্গ আছে। এখন প্রত্যেকে বই খুলে বইয়ের পয়েন্টসগুলো পড়ো, দেখো আমি কোনো পয়েন্ট মিস করছি কিনা। প্রথম থেকে পড়বা, প্রথমে যে হিস্ট্রি আছে কিছু হিস্ট্রিটা পড়বা, পড়ে দেখো কোনো পয়েন্ট মিস থাকলে আমাকে বলবা। স্টুডেন্ট যত বাড়ে কোয়ালিটি তত ফল করে। কি বুঝো নাই বলো? মাথা হ্যাঁ করে তুমি সকালবেলা কোত্থেকে আসছো বলো, কি করছো সকালে আজকে সকাল থেকে? এক্সাম্পল হচ্ছে অ্যাটলিস্ট একটা পড়ো, ওই যে আমার যেটা সোজা লাগে সেটা হচ্ছে তেইনিয়া সুলিয়াম। তেইনিয়া সুলিয়ামটা হচ্ছে কি? শুকরের ফিতাকৃমি। আর বাকিগুলো যদি আরেকটা আছে দেখো, ওই যে তোমরা যে বলতেছো না কেমনে হয় চ্যাপ্টার, এই যে দেখো এটা কিন্তু কম্পিউটারের চ্যাপ্টার। হাতুড়ি মস্তক চ্যাপ্টারকে মানে হাতুড়ির মতো মাথা, যে যেটা মনে রাখতে পারো ইটস ফাইন, কোনো সমস্যা নাই। এখন আসো প্রোগ্লোটিডটাকে। এই প্রোগ্লোটিডটা হচ্ছে এটা কি উভলিঙ্গ না? দেখা যাচ্ছে এটা প্রোগ্লোটিডটা হচ্ছে, ধরো এটা ওদের বডি দেখো। প্রোগ্লোটিডটা হচ্ছে ওদের বডির এমন একটা পাশ থাকে যে পাশের মধ্যে ওদের শুক্রাশয় এবং ডিম্বাশয় দুইটা কাছাকাছি থাকে। হ্যাঁ, তো শুক্রাশয় ডিম্বাশয়কে একত্রে বলা হচ্ছে প্রোগ্লোটিড। যদি মনে করো প্লাটিহেলমিনথিসের টোটাল বডিটা মারা গেছে, নাই, শুধুমাত্র শুক্রাশয় আর ডিম্বাশয়টা আছে, সেখান থেকে সে নতুন একটা প্লাটিহেলমিনথিস জন্ম দিতে পারবে, এটাকে বলা হচ্ছে প্রোগ্লোটিড। আমি বলি উভলিঙ্গ প্রাণী মানে হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় থাকবে। এখন শুক্রাশয় ডিম্বাশয় যখন একটা জায়গায় আবদ্ধ অবস্থায় থাকে সেটার নাম হচ্ছে প্রোগ্লোটিড। এর মানে হচ্ছে যদি হোল বডি সামহাউ ডিস্ট্রয় হয়ে যায়, শুধুমাত্র শুক্রাশয় ডিম্বাশয় থেকে নতুন একটা প্লাটিহেলমিনথিস সে প্রজনন করতে পারবে। এটা শুধুমাত্র স্পেশালি ওরই এই ক্যারেক্টারিস্টিক্স আছে, এটাকে বলা হয়েছে প্রোগ্লোটিড। এটার নাম কি? প্রোগ্লোটিডস। কি লেখা আছে লাইনটা একটু পড়ো তো, এই পড়ো, সামি পড়ো। প্রোগ্লোটিডস কি লেখা আছে লাইনটা? হ্যাঁ, জাস্ট এত কিছু বুঝো। এখন ওদের লেখা অনুযায়ী আমি বলে দিলাম, প্রোগ্লোটিড হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় দুইটা একসাথে থাকবে। যদি প্রাণীর পুরা অঙ্গটা নষ্ট হয়ও, যদি এটা টিকে থাকে, তাহলে এখান থেকে তুমি নতুন প্লাটিহেলমিনথিস তৈরি করতে পারবা। ক্লিয়ার? এটার নাম হচ্ছে প্রোগ্লোটিড। আচ্ছা, তোর এই বইয়ের মধ্যে মানে আমি যেগুলো পড়াইছি কোনো জিনিস মিস গেছে, পাইছো আর কি কিছু? তাহলে আমার মনে হয় আমি কি পুরো বইটা মানে পুরা টপিকটা কভার করতে পারছি? ক্লিয়ার? ডান। কি বলো? হ্যাঁ, সিলোমিন। আচ্ছা শোনো, আসতেছি শোনো। ও সিলোমিন ওই 6টার মধ্যে পড়ে গেছে, তো 6টার মধ্যে পড়ে গেছে। তাহলে আমি আজকে পড়াইছি হচ্ছে প্রতিসাম্যতা আর হচ্ছে প্লাটিহেলমিনথিস। আমার প্ল্যান ছিল আমি আর্থপোডাও পড়িয়ে দেবো, আর্থপোডাও সূত্রটা দিয়ে পড়াই, যে হিমু রূপাকে টাস্কি মারলো, এটা দিয়ে। তো এটা দিয়ে পড়লে আর্থপোডা শেষ হয়ে যায়। তো এখন তোমরা হচ্ছে সিলমের হোমওয়ার্ক কে করছো বের করো, সিলমের হোমওয়ার্কটা বের করো লাস্ট ক্লাসে।